চারপাশে তাকালে আজ আমরা কি দেখি? মাইলের পর মাইল সবুজ প্রান্তর আর শান্ত নদী, তাই তো? কিন্তু এই শান্তরূপের ঠিক নিচেই মাটির স্তরে স্তরে চাপা পড়ে আছে বিশাল এক রহস্য। হ্যাঁ, আজকের এই এক্সপ্লেনারে আমরা প্রাচীন বাংলার হারিয়ে যাওয়া নগরীগুলোর এক শ্বাসরুদ্ধকর তদন্তে নামছি। চলুন মাটির নিচে লুকিয়ে থাকা সেই অজানা সত্যের জট খোলা যাক। সবচেয়ে বড় প্রশ্নটা হলো, সেই দাপুটে প্রাচীন সাম্রাজ্যগুলো আসলে গেল কোথায়? আজ যে বাংলাকে আমরা মূলত একটা শান্ত কৃষিনির্ভর অঞ্চল হিসাবেই চিনি, ভাবলে অবাক লাগে সেই বাংলায় কিনা একসময় ছিল প্রাণবন্ত আর বিশ্ব বাণিজ্যের এক বিশাল হাব। প্রশ্ন জাগে না, এত বড় একটা সভ্যতার চিহ্ন কিভাবে একেবারে গায়েব হয়ে গেল? কিভাবে হাজার বছরের ইতিহাস স্রেফ মাটির নিচে চাপা পড়ে গেল? এটাই আমাদের আজকের তদন্তের মূল বিষয়। আমাদের এই ইনভেস্টিগেশন শুরু হচ্ছে আজ থেকে হাজার হাজার বছর আগের এক টাইমলাইনে। বর্তমান বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের এই যে বিশাল অঞ্চলটা, এটা সে সময়ে মোটেও ছোটখাটো কোনো জনপদ ছিল না, একেবারেই না। বরং এখানে গড়ে উঠেছিল দুর্দান্ত ক্ষমতাশালী সব রাজ্য। প্রাচীন বাংলার সেই আসল পরিচয়টাই আমরা খুঁজছি, যেখানে রাজারা রীতিমতো বিশাল এক সাম্রাজ্য শাসন করতেন। প্রাচীন বাংলার কথা উঠিলেই আমাদের চোখে হয়তো সাধারণ কৃষকদের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু আর্কিওলজিক্যাল বা প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো বলছে একেবারেই অন্য কথা। এখানকার মানুষ যে শুধু কৃষিকাজই করত তা কিন্তু নয়, তারা ছিল অসম্ভব দক্ষ কারিগর, সাহসী নাবিক আর ভীষণ চতুর বণিক। বিশেষ করে তাদের তৈরি মসলিন কাপড় আর ধাতব শিল্পের নামডাক তো দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এই তথ্যগুলো কিন্তু আমাদের প্রচলিত ধারণাকে পুরোপুরি পাল্টে দেয়। তাহলে এবার ভাবুন, এত বড় একটা সভ্যতার পেছনের মূল ইঞ্জিনটা আসলে কি ছিল? উত্তরটা খুব সহজ, নদী। গঙ্গা, ব্রহ্মপুত্র আর অসংখ্য ছোট বড় নদীর এই যে বিশাল নেটওয়ার্ক, এগুলো শুধু পানি বয়ে আনত না, এগুলো ছিল আক্ষরিক অর্থেই সভ্যতার লাইফলাইন। এই নদীগুলোর তীর ঘেঁষেই গড়ে উঠেছিল বড় বড় শহর, জমজমাট বাজার, চোখধাঁধানো মন্দির আর রাজপ্রসাদ। কিন্তু প্রকৃতির খেয়াল বোঝা বড় দায়। এই নদীগুলোই একসময় তাদের কাল হয়ে দাঁড়ায়। নদীর গতিপথ বদলানোর ফলে অনেকগুলো জনপদ আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যায় আর চিরতরে ঢাকা পড়ে যায় পলির নিচে। যে কোনো রহস্যের সমাধানে তো প্রমাণ লাগে, রাইট? এই যে মাটির নিচ থেকে পাওয়া পুরনো ইট, পোড়ামাটির ফলক আর প্রাচীন মুদ্রা, এগুলো কিন্তু স্রেফ কোনো সাধারণ পুরনো জিনিস নয়। এগুলো হলো আমাদের এই হিস্টোরিক্যাল কোল্ড কেসের সবচেয়ে স্ট্রং ক্লু। বছরের পর বছর ধরে চলা যুদ্ধ আর ক্ষমতার পালাবদলের পর সে বিশাল শহরগুলোর কেবল এই ধ্বংসাবশেষগুলোই মাটির নিচে কোনো মতে টিকে আছে। আর এগুলো জোড়া লাগিয়ে আমরা হারানো সভ্যতার মানচিত্রটা নতুন করে তৈরি করছি। মাটির নিচ থেকে উদ্ধার হওয়া এই ধ্বংসাবশেষগুলো দেখলে মনে হয় ওরা যেন চিৎকার করে বলছে, আমরা একসময় এখানে ছিলাম। উদ্ধার হওয়া প্রতিটি ইট, প্রতিটি নিদর্শন যেন অতীত থেকে পাঠানো এক একটা জোরালো মেসেজ। এগুলো কোনো নির্জীব বস্তু নয়, বরং এগুলো হলো সেই হারানো সভ্যতার টিকে থাকা শেষ কণ্ঠস্বর। আর এই কণ্ঠস্বরে একেবারে অকাট্যভাবে প্রমাণ করে দিচ্ছে যে প্রাচীন বাংলাটি কতটা অ্যাডভান্সড ছিল। এবার আসা যাক আমাদের তদন্তের সবচেয়ে বড় প্রমাণগুলোর একটিতে, পাহাড়পুরের ধ্বংসাবশেষ। উত্তরবঙ্গের এই বিশাল প্রত্নতাত্ত্বিক জায়গাটা আমাদের এই কোল্ড কেসের একটা প্রাইম এক্সিবিট। আজ হয়তো সেখানে শুধুই কিছু ইটের কাঠামো দাঁড়িয়ে আছে, কিন্তু জাস্ট একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, আজ থেকে হাজার বছর আগে এই স্থাপত্যটি ঠিক কতটা বিশাল আর রাজকীয় এক বিস্ময় ছিল। পাহাড়পুরের এই জায়গাটাকে বলা হয় বিহার, কিন্তু একটু ক্লিয়ার করে দিই, এটা কেবল সাধারণ কোনো ধর্মীয় উপাসনালয় ছিল না, এটা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম বড় আর ভীষণ সম্মানজনক এক গ্লোবাল নলেজ সেন্টার। হাজার বছর আগে ভাবুন তো, শত শত ভিক্ষু আর পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা আন্তর্জাতিক স্কলাররা এখানে জড়ো হতেন। তারা এখানে থাকতেন, গবেষণা করতেন। মানে এটা ছিল আক্ষরিক অর্থেই প্রাচীন যুগের একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই জ্ঞানকেন্দ্রের দেয়ালগুলো যেন নিজেরাই এক একটা জীবন্ত ইতিহাসের বই। এই পোড়ামাটির ফলক বা টেরাকোটাগুলোতে শেষ সময়ের মানুষদের দৈনন্দিন জীবনের নানা দৃশ্য, তাদের শিল্প, এমনকি তাদের কাল্পনিক সব গল্প একেবারে নিখুঁতভাবে খোদাই করা আছে। এই ফলকগুলো আসলে প্রাচীন শিল্পীদের রেখে যাওয়া ভিজুয়াল ক্লুজ। ওরা যেন আগে থেকেই জানত যে ভবিষ্যতের কোনো এক প্রজন্ম এসে এই সংকেতগুলো ডিকোড করে তাদের জীবনযাত্রার সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, ডাঙার সূত্রগুলো তো আমরা দেখলাম। এবার আমাদের তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়া যাক সোজা জলের দিকে। প্রাচীন বাংলার মানুষেরা যে কতটা স্কিল্ড আর দুর্দান্ত নাবিক ছিল তা ভাবলে আজও অবাক হতে হয়।
তাদের নৌবিদ্যা আর জাহাজ চালানোর দক্ষতা ছিল এক কথায় অভাবনীয়, আর বাংলার ইতিহাসের এই অধ্যায়টাই কিন্তু সবচেয়ে বেশি ইগনোরড হয়ে এসেছে। এই হারিয়ে যাওয়া জাহাজগুলোর অনুসন্ধান আমাদের সামনে একদম নতুন একটা দিগন্ত খুলে দেয়। এই অসাধারণ নাবিকদের এপিক জার্নিটা আসলে কেমন ছিল? শুরুটা হতো বাংলার জালের মতো ছড়িয়ে থাকা নদীপথ দিয়ে, তারপর সেখান থেকে উন্মুক্ত খোলা সমুদ্র, আর সবশেষে একেবারে দূর দেশের অচেনা সব বন্দর। তাদের তৈরি করা কাঠের বিশাল বিশাল জাহাজগুলো যে শুধু আমাদের দেশি মালপত্রই বরণ করত তা কিন্তু নয়, তারা সাথে করে নিয়ে যেত বাংলার সমৃদ্ধ সংস্কৃতি, শিল্প আর গল্প। বাংলার প্রভাব যে সীমানা ছাড়িয়ে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, এতে কোনো সন্দেহই নেই। আর ঠিক এই জায়গাতেই রহস্যটা আরও জমে ওঠে। তারা যেহেতু এত দূর দূরান্তে ভ্রমণ করত, তার মানে কি এই দাঁড়ায় না যে এই প্রাচীন সাম্রাজ্যের কোনো প্রমাণ হয়তো আজও বিদেশের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে? এমন তো হতেই পারে সুদূর কোনো বিদেশি বন্দরের মাটির নিচে আজও লুকিয়ে আছে প্রাচীন বাংলার কোনো অমূল্য চিহ্ন, যা শুধু আবিষ্কারের অপেক্ষায় দিন গুনছে। তো এতক্ষণ ধরে এই যে এতগুলো ক্লু আর তথ্য প্রমাণ আমরা দেখলাম, এর থেকে চূড়ান্ত রায়টা আসলে কি দাঁড়ায়? বাংলাকে যে ঐতিহাসিকভাবে সোনার বাংলা বলা হতো, তার মানে কিন্তু এই নয় যে এখানকার রাস্তাঘাট আক্ষরিক অর্থেই সোনায় মোড়ানো ছিল, বরং এখানকার এই অবিশ্বাস্য সমৃদ্ধিটা দাঁড়িয়েছিল উর্বর কৃষিজমি, দুর্দান্ত দক্ষ জনশক্তি আর শক্তিশালী ইন্টারন্যাশনাল ট্রেডের উপর। মানুষের মেধা আর প্রাকৃতিক সম্পদের এই দারুণ কম্বিনেশনটাই ছিল এই অঞ্চলের আসল সোনা। তাহলে এত সমৃদ্ধি, এত জৌলুস সবকিছু কিভাবে শেষ হয়ে গেল? এখানে আসলে কাজ করেছে সময় আর প্রকৃতির এক অদম্য শক্তি। একে তো রাজাদের পতন হয়েছে, সাম্রাজ্যের পালাবদল ঘটেছে, আর সবচেয়ে বড় সাইলেন্ট কিলার ছিল নদীর গতিপথ বদলে যাওয়া। এই সবকিছু মিলে একসময়ের এই মহান শহরগুলোকে মাটির নিচে বিলীন করে দিয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? আজ আমরা যে আধুনিক সভ্যতায় বাস করছি, সেটা গড়ে উঠেছে ঠিক সেই প্রাচীন ধ্বংসাবশেষগুলোরই ওপরে, যা শেষ পর্যন্ত আমাদের তদন্তের সবচেয়ে বড় আর আনসলভড একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। মাটির এত গভীরে আর কি কি গল্প আজও ঘুমিয়ে আছে? আজ আমরা যা জানলাম তা হয়তো বিশাল এক আইসবার্গের চূড়া মাত্র। প্রত্নতাত্ত্বিকরা যতবারই নতুন কোনো ধ্বংসাবশেষ খুঁজে পান, সেটা যেন আমাদের মনে করিয়ে দেয় যে প্রাচীন বাংলার গল্পটা এখনও শেষ হয়নি। কে জানে, হয়তো আগামীকালের কোনো নতুন আবিষ্কার অতীতের পুরো ইতিহাসটাকে নতুন করে লিখতে বাধ্য করবে। এই রহস্যের খোঁজ কিন্তু চলতেই থাকবে।